ব্যানার এবং হেডলাইন দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে দেশবাসী এবং আওয়ামী লীগ সাবধান। আমি কেন বলছি যে দেশবাসী এবং আওয়ামী লীগ সাবধান, তার কিন্তু কারণ আছে। আপনারা জানেন যে 12 তারিখে ইন্টারিম গভর্নমেন্ট তথাকথিত একটি নির্বাচনের দিকে যাচ্ছে। যদি আমি এখনো এই মুহূর্তেও বলছি আপনাদেরকে নির্বাচন হবে না, দেশে একটা অরাজক পরিস্থিতি তৈরি হবে। এবং আপনারা এই মুহূর্তে আমার ভিডিওটা যখন শুনবেন বা দেখতে যাবেন, তখন বাংলাদেশ বিমান বাহিনী, নৌবাহিনী, সেনাবাহিনী, পুলিশ, ডিজিএফআই, এনএসআই সকলে মিলে একটা বৈঠক আছে গুরুত্বপূর্ণ। আর এদিকে আপনারা সকলেই জানেন যে গতকাল আমাদের পাম্পাস উপদেষ্টা স্বরাষ্ট্র উনি বলেছেন যে প্রচুর পরিমাণের সৈন্য পাঠাতে হবে বর্ডারের কাছে, 8 কিলোমিটারের ভেতরে। যদিও সেনাবাহিনী পাঠানো যায় না, তারপরে ওনারা সেনাবাহিনী পাঠাবেন। সুতরাং এই যখন অবস্থা চলছে, তখন আমি কেন হঠাৎ করে বললাম, আপনারা তো চিন্তা করতে পারছেন যে আমি কেন বললাম যে দেশবাসী এবং আওয়ামী লীগ সাবধান। আমি আজকে আপনাদেরকে 64টি জেলার জেলা পুলিশ সুপারদের বিবরণ দিব। এরা কে কোন দলের সেটা সহ উল্লেখ করে দিব, তাদের বেস নাম্বার, তাদের নাম, তাদের ছবি সহ আপনারা একটু পরে স্ক্রল হতে দেখবেন। এবং আমি এই স্ক্রলটি পূর্ণাঙ্গ পেজে আপনারা দেখতে পারবেন। আমি পেছন থেকে আপনাদেরকে প্রতিটা 1, 2, 3, 4 করে বলে যাব। এখানে যে অবস্থা যেটা, সেটাতে হচ্ছে যে আপনার 34 জনের মতন যে পুলিশ সুপার আছে এরা বিএনপির, এবং 30 জন যারা আছেন তারা জামাত ইসলামের। এর মধ্যে অবশ্য 30 জন কেন বললাম, এর মধ্যে 2, 4, 5 জন যাদেরকে দেখবেন আপনারা যে সঠিক পাওয়া যায়নি, এগুলো সব কিন্তু আসলে জামাতের। এরা নাম মানে এদের পরিচয় প্রকাশ করেন, এরা গুপ্ত। আর জামাত অলওয়েজ গুপ্ত থাকতে বিশ্বাস করে, এটা আপনারা সকলেই জানেন। তো সাবধান হওয়ার এই কারণ যে এই পুলিশ সুপার, জামাতের যেসব পুলিশ সুপার আছে, বিএনপির যেসব পুলিশ সুপাররা আছে, তারা কিন্তু অ্যাকশন করবে কিন্তু আগামী 3-4 দিন আওয়ামী লীগের উপরে। সুতরাং আপনারা জেনে নেন আপনার জেলার পুলিশ সুপার কে, আপনার জেলার ডিসি কে, এটা জানতে হবে। সুতরাং আমি আজকে এই মুহূর্তে যদিও আপনাদেরকে শুধুমাত্র পুলিশ সুপারদের দিচ্ছি, তবে সন্ধ্যার ভেতরে আপনাদেরকে আরেকটা দেব। সেটা হচ্ছে যে কমিশনার এবং জেলা প্রশাসক ওদের টেলিফোন নাম্বার সহ টোটাল ঠিকানা, মোবাইল নাম্বার এবং কে কোন দল করে সেইটা সহ দিয়ে দিব। এবং সেইখানেও আপনাদেরকে বলে দিব যে কতজন আছে। তো চলুন কথা না বাড়িয়ে আমরা সরাসরি সেই জায়গাটাই চলে যাই যেইখানে আমাদের যাওয়া এক্ষুনি প্রয়োজন। তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে নামগুলো, আমি খুব আস্তে আস্তে আপনাদেরকে নামগুলো তুলে দিব এবং পড়ে দিচ্ছি। যে জেলা পুলিশ সুপারদের বিবরণী: ক্রমিক নং 1 ঢাকা মোহাম্মদ মিজানুর রহমান, ব্যাচ 25, উনি বিএনপি সমর্থিত। 2 গাজীপুর মোহাম্মদ শফিক উদ্দিন, উনিও ব্যাচ 25, উনিও বিএনপির। নারায়ণগঞ্জে আছে মোহাম্মদ মিজানুর রহমান মুন্সি, উনিও ব্যাচ 25, উনি জামাত ইসলামের। এরপরে আসুন দেখুন, নরসিংদীতে আছে মোহাম্মদ আব্দুল্লাহ ফারুক, কট্টরপন্থী বিএনপি। এরপরে আছে মোহাম্মদ মিজানুল আলম, উনি মুন্সিগঞ্জের বিএনপি। মানিকগঞ্জের মোহাম্মদ সরোয়ার আলম, বিপিএম জামাত ইসলামীর। টাঙ্গাইলের আছে মোহাম্মদ শামসুল আলম সরকার, উনি বিএনপির। কিশোরগঞ্জের ডাক্তার এস এম ফারহাদ হোসেন, জামাত ইসলাম। ফরিদপুরে আছেন মোহাম্মদ নজরুল ইসলাম, জামাত ইসলাম। গোপালগঞ্জে আছেন মোহাম্মদ হাবিবুল্লাহ, জামাত ইসলাম। মাদারীপুরে আছে এতেশামুল হক, জামাত ইসলাম। এরপরে আছে রৌনক জাহান, বিএনপি শরীয়তপুর। রাজবাড়ীতে আছে মোহাম্মদ মঞ্জুর মোর্শেদ, বিপিএম জামাত ইসলামের। চট্টগ্রামের আছে মোহাম্মদ নাজির আহমেদ খান, উনি নিশ্চিত জানা যায়নি, তবে ওনার নিয়োগটা নাকি সম্ভবত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আলারাই এটা করিয়েছে। এবং সেখানে খান তালাত মাহমুদ রাফি
জড়িত এই লোককে প্রায় আপনার 60 লক্ষ টাকায় তাকে এখানে এনে দেওয়া হয়েছে। এরপরে আছে কক্সবাজারে এএনএম সাজেদুর রহমান, উনি বিএনপি করেন। এবং কুমিল্লায় আছে মোহাম্মদ আনিসুর রহমান, কট্টরপন্থী বিএনপি। ফেনীতে মোহাম্মদ শফিকুল ইসলাম, উনিও বিএনপি। নোয়াখালী টি এম মোশাররফ হোসেন, জামাত ইসলাম। লক্ষ্মীপুর মোহাম্মদ আবু তারেক, জামাত ইসলাম। ব্রাহ্মণবাড়িয়া মোহাম্মদ আব্দুর রৌফ, বিএনপি। চাঁদপুর মোহাম্মদ রবিউল হোসেন, জামাত ইসলামী। রাঙামাটি মোহাম্মদ আব্দুর রাকিব, পিএম, ওনার কথাটা নিশ্চিত জানা যায়নি উনি কোন দলের। খাগড়াছড়ি মির্জা সায়েম মাহমুদ, পিএম, উনিও বিএনপি করেন। এবং বান্দরবনে আছে মোহাম্মদ আব্দুর রহমান, ব্যাস 27, জামাত ইসলামী। রাজশাহীতে মোহাম্মদ নাইমুল হাসান, ব্যাচ 25, বিএনপি। নাটোরে মোহাম্মদ আব্দুল ওয়াহাব, ব্যাচ 25, বিএনপি। নওগাঁয় মোহাম্মদ তরিকুল ইসলাম, ব্যাচ 25, বিএনপি। বগুড়ায় মোহাম্মদ শাহাদাত হোসেন, 25, জামাত ইসলাম, ব্যাচ 25। জয়পুরহাট মিনা মাহমুদা, পিএম, পিপিএম, নিশ্চিত জানা যায়নি এই মহিলা, তবে যতটুকু শোনা যাচ্ছে এটাও বৈছার। পাবনায় মোহাম্মদ আনোয়ার জাহিদ, জামাত ইসলাম। সিরাজগঞ্জ মোহাম্মদ সাইফুল ইসলাম, বিএনপি। চাঁদপুরে গৌতম কুমার বিশ্বাস, উনিও এখন বিএনপি। খুলনায় মোহাম্মদ মাহবুর রহমান, বিএনপি। যশোরে মোহাম্মদ রফিকুল ইসলাম, বিএনপি। সাতক্ষীরায় মোহাম্মদ আরেফিন জুয়েল, বিএনপি। এছাড়াও আছে ঝিনাইদহে মোহাম্মদ মাহফুজ আফজাল, জামাত ইসলাম। মাগুরা মোহাম্মদ হাবিবুর রহমান, বিএনপি। নড়াইল মোহাম্মদ আল মামুন শিকদার, বিএনপি। বাগেরহাট মোহাম্মদ হাসান চৌধুরী, বিপিএম, জামাত ইসলামী করেন উনি। কুষ্টিয়ায় মোহাম্মদ জসিমউদ্দিন, পিপিএম, বার, বিএনপি। মোহাম্মদ মনিরুল ইসলাম, চুয়াডাঙ্গা, জামাত ইসলাম। মেহেরপুরে আছে উজ্জ্বল কুমার, উনি নিশ্চিত জানা যায়নি উনি কোন দলের। বরিশালে আছেন ফারজানা ইসলাম, জামাত ইসলামী। পটুয়াখালীতে আছেন মোহাম্মদ আবু ইউসুফ, বিপিএম, বিএনপি। ভোলায় মোহাম্মদ শহীদুল্লাহ কাউসার, পিপিএম, বিএনপি। পিরোজপুরে আছেন মোহাম্মদ মঞ্জুর আহমেদ সিদ্দিকী, জামাত ইসলামী। বরগুনায় আছেন মোহাম্মদ কুদরতি খুদা, পিপিএম, বিএনপি করেন উনি। ঝালকাঠিতে আছেন মোহাম্মদ মিজানুর রহমান, উনি বিএনপি করেন। সিলেটে কাজী আক্তার উল আলম, উনিও বিএনপি করেন। মৌলভীবাজারে মোহাম্মদ বিল্লাল হোসেন, জামাত ইসলাম করেন। হবিগঞ্জ ইয়াসমিন খাতুন, উনি জামাত ইসলাম করেন। সুনামগঞ্জে আছে এবিএম জাকির হোসেন, ব্যাচ 25, বিএনপি করেন। মোহাম্মদ মারুফ হুসাইন, ব্যাচ 25, জামাত ইসলাম করেন। মোহাম্মদ জেদান আল মুসা, পিপিএম, উনি বিএনপি। মোহাম্মদ বেলাল হোসেন, বিএনপি করেন ঠাকুরগাঁয়ে। এবং দিনাজপুরে ছিলেন আপনার মোহাম্মদ জেদান আল মুসা, বিপিএম। পঞ্চগড়ে মোহাম্মদ রবিউল ইসলাম, তাবলিগ জামাত। নীলফামারী শেখ জাহিদুল ইসলাম, পিপিএম, বিএনপি করেন। লালমনিরহাট মোহাম্মদ আসাদুজ্জামান, জামাত ইসলাম করেন। কুড়িগ্রামে খন্দকার ফজলে রাব্বি, পিপিএম, উনি বিএনপি করেন। গাইবান্ধাতে মোহাম্মদ জসিমউদ্দিন, ব্যাচ 25, বিএনপি করেন। ময়মনসিংহে মোহাম্মদ মিজানুর রহমান, ব্যাচ 25, বিএনপি করেন। জামালপুরে জনাব ডক্টর চৌধুরী মোহাম্মদ জাবের সাদেক, বিএনপি করেন। শেরপুরে মোহাম্মদ কামরুল ইসলাম, জামাত ইসলামী। এবং সর্বশেষ নেত্রকোনা মোহাম্মদ তরিকুল ইসলাম, ব্যাচ 27, উনি জামায়াতে ইসলামী করেন। তো আপনারা এতক্ষণ যা শুনলেন বা যা দেখলেন, তাতে এখানে কোনো কিছুই ছলচাতুরির কোনো প্রশ্রয় নেওয়া হয়নি। আমি আপনাদেরকে পুরোপুরি জিনিসটা দেখানোর চেষ্টা করেছি যে কে কোন দল করেন এবং কিভাবে এই পুলিশ প্রশাসনটাকে সাজানো হয়েছে। তো কালকে ডিসিদের লিস্টটা আমি দিয়ে দিব, সন্ধ্যার ভিতরে আপনারা পেয়ে যাবেন কে কোন দল করে, ওদের মোবাইল নাম্বার এবং সব সহ। এবং এখানে দেখেন এই যাদের নাম বললাম জামাত ইসলামের যারা আছে, এরা এক সময়কারের দুর্ধর্ষ শিবিরের ক্যাডার ছিল। এরা চাকরিতে নিয়োগ পেয়েছে, এখন জামাতের পারপাস সার্ভ করছে। আর এদের প্রধান কাজ হচ্ছে যে কোনো মূল্যে হোক আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে আরো বেশি বেশি হত্যা করা, এটাই হচ্ছে যে তাদের
মূল পরিকল্পনা। তো চোখ রাখুন রাশেদ স্পিচের পর্দায়, আপনাদের জন্য নিয়ে আসবো সবকিছুই। আগামী একদিনের ভেতরে সমস্ত প্রশাসনের কে কোথায় কোনভাবে আছেন, কোন দল করেন, আপনাদের কাছে প্রকাশ করে দেব। সেনাবাহিনী কি পারবে আওয়ামী লীগবিহীন নির্বাচনকে বৈধতা দিতে? এই আলাপটা শুরু করবার আগেই বলতে চাই যে কিসের বৈধতা? বাংলাদেশের অর্ধেক মানুষের প্রতিনিধিত্বকারী দল আওয়ামী লীগকে বাদ দিয়ে পুরো সেনাবাহিনী নেমে যে নির্বাচনে সহযোগিতা করছে, লক্ষাধিক সেনা সদস্য মাঠে থেকে, এই নির্বাচনটা তো অবৈধ। আজকে যে বড় বড় জেনারেলরা, আওয়ামী লীগ যখন 2009 সালে ক্ষমতায় আসেন, তখন এই জেনারেলরা ম্যাক্সিমাম মেজর ছিলেন, ক্যাপ্টেন মেজর, লেফটেন্যান্ট কর্নেলও মনে হয় 2009 সালে তারা ছিলেন না। এই যে 16 বছরে মেজর থেকে লেফটেন্যান্ট জেনারেল, জেনারেল পর্যন্ত হলেন, মেজর জেনারেল হলেন, মুখে জয় বাংলা, আওয়ামী বন্দনা করে কিন্তু হয়েছেন। আজকে সেই জেনারেলদের নেতৃত্বের বাংলাদেশ, এই যে সরকারটা, এই সরকারটা হচ্ছে সেনা সমর্থিত সরকার। আমি বারবার বলি যে সেনাবাহিনী যদি বলে আজকে রাস্তা মাপো, ইউনূস রাস্তা মাপতে 5 মিনিট সময় লাগবে না। সেই সেনাবাহিনী সহযোগিতা করে অর্ধেক বাংলাদেশকে বঞ্চিত রেখে একটা নির্বাচন করছে। কিন্তু এই নির্বাচন বৈধতা কি দিতে পারবে? দেশে কি শান্তি আনলো না, অশান্তির আগুনে দাউ দাউ করে জ্বলিয়ে দিল। ইউনূস চলে যাবে বা চলে যাওয়ার একটা ভিন্ন রূপ হবে, কিন্তু যেটি আসবে সেটিও বাংলাদেশকে শান্ত করতে পারবে না এবং এই নির্বাচনকে বৈধতা দিতে পারবে না। 12 ফেব্রুয়ারি বাংলাদেশের ইতিহাসে আরেকটি গুরুত্বপূর্ণ দিন। সামনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, কিন্তু এই নির্বাচন নিয়ে জনমনে প্রশ্নের পাহাড়। দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল আওয়ামী লীগকে ছাড়ায় আয়োজিত হতে যাচ্ছে এই ভোট। ঠিক এই পরিস্থিতিতেই দৈনিক বণিক বার্তা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশ করেছে আজকে, যার শিরোনাম সেনাবাহিনীর পেশাদারত্বের উপরেই গণতন্ত্রের উত্তরণ। শিরোনামটাও নিঃসন্দেহে হাস্যকর। সেনাবাহিনীর পেশাদারত্বে একতরফা নির্বাচন করে গণতন্ত্রের উত্তরণ কিভাবে হয়? আমি অন্ততপক্ষে বুঝি না বাংলাদেশের একজন নাগরিক হিসেবে। প্রশ্ন হলো, অর্ধেক মানুষের প্রতিনিধিত্ব করা একটি দলকে বাইরে রেখে কি আদৌ গণতন্ত্র উত্তরণ সম্ভব? নাকি সেনাবাহিনীর পেশাদারত্ব এখানে কেবল একটি সুষ্ঠু পরিবেশের গ্যারান্টি, নির্বাচন পরিবেশের গ্যারান্টি? এখানে এই জায়গাটাতে ফুল স্টপ দিলে চলবে না। শুধু নির্বাচন পরিবেশ নয়, আজকে 2024-এর অগাস্ট থেকে আজকে 1.5 বছর পর্যন্ত বাংলাদেশের যে দায়, এই দায় সেনাবাহিনীকে নিতে হবে। কারণ এটা আমি বারবার বলছি, যে শুরুতেই বলেছি যে এটি সেনাবাহিনী সমর্থিত সরকার। এই ভিডিওতে আমরা বণিক বার্তার যে আর্টিকেলটি, সেই আর্টিকেলটির প্রতিটি লাইন ব্যবচ্ছেদ করবার চেষ্টা করব এবং বোঝার চেষ্টা করব কেন এবার সেনাবাহিনী এত বেশি সক্রিয় এবং কেন এই নির্বাচন তাদের জন্য এক ইমেজ রিবিল্ডিং বা ভাবমূর্তি উদ্ধারের লড়াই। বিভিন্ন গণমাধ্যম সহ আজকের বণিক বার্তার প্রতিবেদনও বলছে যে এবার 9,70,000-এর বেশি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠে থাকছে। এর মধ্যে সেনাবাহিনী একাই থাকছে 1,03,000। কেন এই বিশাল মোতায়েন? এবং আজকে থেকে, আজ 8 ফেব্রুয়ারি থেকে 7 দিন, নির্বাচনের পরেও 3 দিন মাঠে থাকবে সেনাবাহিনী, মানে নির্বাচনী দায়িত্বে মাঠে থাকছে 28 ফেব্রুয়ারি পর্যন্ত, ম্যাজিস্ট্রেসি পাওয়ার সহ। বণিক বার্তার প্রতিবেদনে স্পষ্ট বলা হয়েছে, এবার কেন্দ্র দখল, জোরপূর্বক ভোট দেওয়া এবং সহিংসতা রোধে সেনাবাহিনীকে ইন এইড টু সিভিল পাওয়ারের আওতায় বিশেষ ক্ষমতা দেওয়া হয়েছে। সবচেয়ে বড় পরিবর্তনটা কোথায় জানেন?
2008 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর আরপিও সংশোধন করে সশস্ত্র বাহিনীকে আইন প্রয়োগকারী সংস্থার সংজ্ঞা থেকে বাদ দেওয়া হয়েছিল। বর্তমান অন্তর্বর্তী সরকার সেই ক্ষমতা আবার ফিরিয়ে দিয়েছে, অর্থাৎ সেনাবাহিনী এবার কেবল টহল দেবে না, প্রয়োজনে আইন অনুযায়ী বল প্রয়োগ এবং ব্যবস্থা নেওয়ার সরাসরি ক্ষমতা রাখে। আর্টিকেলটি একটি অত্যন্ত সাহসী আলোচনা করেছে সেনাবাহিনীর গত 4টি নির্বাচনের ভূমিকা নিয়ে। 2014 সালে 153 আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় একটা কলঙ্কজনক অধ্যায় ছিল। তৎকালীন সেনাপ্রধান জেনারেল ইকবাল করিম ভুঁইয়া দাবি করেছেন তিনি সংবিধান মেনেছেন, কিন্তু ভোটার উপস্থিতি ছিল নগণ্য। 2018 সালে রাতের ভোট হিসেবে পরিচিত এই নির্বাচনে সেনাবাহিনী মাঠে থাকলেও অভিযোগ ছিল তারা ছিল মূলত নিষ্ক্রিয়। 2024 সালের একতরফা নির্বাচনে সেনাবাহিনী সরকারের প্রশাসনিক ব্যবস্থাপনাকে সচল রাখতে সহায়তা করেছে বলে বিশ্লেষকদের দাবি। বণিক বার্তা এই ইতিহাসগুলো মনে করিয়ে দিয়ে বলছে, এবারের 12 ফেব্রুয়ারি নির্বাচন সেনাবাহিনীর জন্য একটি রিহ্যাবিলিটেশন মোমেন্ট বা পুনর্বাসন মুহূর্ত। তারা কি গত 3টি নির্বাচনের বিতর্কিত ছায়া থেকে বেরিয়ে আসতে পারবে? সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বারবার বলছেন তারা সম্পূর্ণ নিরপেক্ষ থাকবেন। এই নিরপেক্ষতার উপরই নির্ভর করছে নির্বাচনের আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা। প্রতিবেদনে বলা হয়েছে সেনাবাহিনীর পেশাদারত্বের উপর গণতন্ত্রের উত্তরণ নির্ভর করছে, কিন্তু আওয়ামী লীগের মতো বড় দল প্রধান দলকে বাইরে রেখে কি গণতন্ত্র পূর্ণতা পায়? রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন গণতন্ত্রের উত্তরণ কেবল ভোটের দিনের শান্তির উপর নির্ভর করে না, এটি একটি দীর্ঘ প্রক্রিয়া। তবে বণিক বার্তার বিশ্লেষণ অনুযায়ী বর্তমান পরিস্থিতিতে সেনাবাহিনীর দায়িত্ব হলো একটি লেভেল প্লেইং ফিল্ড তৈরি করা। আওয়ামী লীগ নির্বাচনে নেই, এটি একটি রাজনৈতিক বাস্তবতা বা আইনি জটিলতার ফল হতে পারে, কিন্তু যারা নির্বাচনে অংশ নিচ্ছে যেমন বিএনপি এবং অন্যান্য দল, তাদের মধ্যে যেন কোনো পেশি শক্তির লড়াই না হয়, ভোটাররা যেন নির্ভয়ে কেন্দ্রে আসতে পারেন, সেটি নিশ্চিত করাই সেনাবাহিনীর লক্ষ্য। মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁয়ের জনসভায় বলেছেন যে সেনাবাহিনী নিরপেক্ষ নির্বাচন চায়, আমরাও চাই। অর্থাৎ বড় একটি রাজনৈতিক পক্ষ সেনাবাহিনীর ওপর আস্থা রাখছে, কিন্তু আওয়ামী লীগের জনসমর্থন বা তাদের অনুপস্থিতি যে শূন্যতা তৈরি করেছে তা সেনাবাহিনীর অস্ত্র বা শৃঙ্খলা দিয়ে পূরণ করতে পারবে না। সেনাবাহিনী কেবল একটি প্রক্রিয়াকে স্বচ্ছ করতে পারে, জনগণের ম্যান্ডেটকে নয়। গত 5 ফেব্রুয়ারি ব্রিগেডিয়ার জেনারেল দেওয়ান মোহাম্মদ মঞ্জুর হোসেন একটি পরিষ্কার বার্তা দিয়েছেন। তিনি বলেছেন প্রয়োজনে আইনের আওতায় বল প্রয়োগ করা হবে। রুলস অফ এনগেজমেন্ট বা আরপিওর নতুন ক্ষমতা অনুযায়ী সেনাবাহিনী এবার অনেক বেশি শক্তিশালী। সেনাপ্রধান নিজে জেলা শহরগুলো সফর করছেন, কর্মকর্তাদের সাথে মত বিনিময় করছেন। এর উদ্দেশ্য দুটি: এক, সিভিল প্রশাসনকে আশ্বস্ত করা যে সেনাবাহিনী তাদের পাশে আছে। 2, সাধারণ মানুষের মধ্যে আত্মবিশ্বাস ফেরানো। বিগত নির্বাচনগুলোতে মানুষ দেখেছে সেনাবাহিনী দাঁড়িয়ে আছে আর কেন্দ্র দখল হচ্ছে। এবার যদি তারা সত্যিই কেন্দ্র দখলকারীদের বিরুদ্ধে বল প্রয়োগ করে তবেই মানুষের আস্থা ফিরবে। কিন্তু আওয়ামী লীগ সমর্থকরা এই নির্বাচনকে কতটা গ্রহণ করবে তা এখন বড় একটি চ্যালেঞ্জ। ইতিমধ্যে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃত্ব থেকে নির্বাচন বর্জনের ঘোষণা দেওয়া হয়েছে, ভোট না দিতে বলার কথা বলা হয়েছে। গতকালকেও আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয় আওয়ামী লীগের ভবিষ্যৎ কাণ্ডারি ভিডিও বক্তব্যে জানিয়েছেন যে এই নির্বাচনে আপনারা ভোট দিবেন না, ভোট দিতে যাবেন না। স্বাভাবিকভাবে আওয়ামী লীগাররা এই নির্বাচনে ভোট দিতে যাবে না। বণিক বার্তার আর্টিকেলে যে গণতন্ত্র উত্তরণের কথা বলা হয়েছে তা মূলত একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের প্রাথমিক ধাপ। একটি নির্বাচনের গ্রহণযোগ্যতা দুটি বিষয়ের উপর নির্ভর করে: এক,
অংশগ্রহণমূলকতা, যেখানে বড় সব দল থাকবে। 2, স্বচ্ছতা, যেখানে ভোট কারচুপি হবে না। দুর্ভাগ্যবশত প্রথম শর্তটি অর্থাৎ আওয়ামী লীগের অংশগ্রহণ পূরণ না হয় এই নির্বাচন শুরু থেকেই একটি অপূর্ণতা নিয়ে যাত্রা করছে। তবে দ্বিতীয় শর্তটি অর্থাৎ স্বচ্ছতা পুরোপুরি নির্ভর করছে সেনাবাহিনীর পেশাদারত্বের উপর। যদি সেনাবাহিনী প্রমাণ করতে পারে যে তারা কোনো বিশেষ দলের লেঠেল বাহিনী হিসেবে কাজ করছে না, তবে হয়তো ভবিষ্যতে একটি প্রকৃত অংশগ্রহণমূলক গণতন্ত্রের পথ প্রশস্ত হবে। 12 ফেব্রুয়ারি ভোট কি কেবল একটি আনুষ্ঠানিকতা, নাকি নতুন বাংলাদেশের পথে প্রথম পদক্ষেপ? সেনাবাহিনী কি পারবে তাদের হারানো ভাবমূর্তি পুনরুদ্ধার করতে? উত্তর পাওয়া যাবে মাত্র কয়েকদিন পরে। আপনার কি মনে হয় আওয়ামী লীগ ছাড়া এই নির্বাচন কি দীর্ঘমেয়াদে বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা আনতে পারবে? সেনাবাহিনীর এই সক্রিয় ভূমিকা কি নির্বাচনের গ্রহণযোগ্যতা বাড়াবে?